গোপালগঞ্জের ঘটনা, রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে দমনমূলক যে ভূমিকা। সাইফুল ভাই উল্লেখ করলেন গোপালগঞ্জের যে ঘটনা। আমার 53-54 বছরের রাজনৈতিক জীবনে মানে সাংগঠনিক কাজে গিয়ে সামরিক যানে ফিরে আসা এই ধরনের কোনো ঘটনা আমি এর আগে এরকম দৃশ্য আমরা কখনো দেখি। আমরা পুলিশের লাঠি খাইছি। আমি প্রথমেই শামসুজ্জামান দুদু আপনার কাছে যেতে চাচ্ছি যে স্বজনপ্রীতি আপনারা কতটা দেখছেন, পাশাপাশি দায়িত্ব জ্ঞানহীনতা দেখেছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। সাইফুল ভাইকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, অভিনন্দন। মানে জীবনে তো অনেক টকশো করেছে, কিন্তু আজকে যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমার কাছে খুবই চমৎপ্রদ। এনসিপির সরকার, ডক্টর ইউনূসের সরকার, এবং ডক্টর ইউনূসও বলেছে শিক্ষার্থীরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। 1 বছর এখনো পেরায়নি, আর কয়দিন বাকি আছে। এর ভিতরেই হাসনাত আবদুল্লাহরা তাদের সরকারকে স্বজনপ্রীতির কাঠগড়ায় দাঁড় করাইছে। এটা আমার কাছে খুব অভিনব মনে হচ্ছে। আমরা তো এই সরকারকে সমর্থন দিচ্ছি ভালো সরকার হিসাবে, এবং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা ভালো নির্বাচন। তা আমরা অনেক আগে থেকে বলে আসছি যে দেশটা যাতে নির্বাচনমুখী করা যায়, তাহলে অনেক সংকট কমে আসবে, দূরীভূত হবে। আর যদি নির্বাচন অনিশ্চিত হয়, সংকট যা আছে আরো বাড়তে থাকবে। এই প্রশ্নের মধ্যে থেকে এতটুকু বেরিয়েছে যে সরকারের সব থেকে কাছাকাছি থাকা যে অংশ অথবা সরকার সমর্থনে যে দলটি, সেটি হচ্ছে তরুণদের এবং নবীনদের শিক্ষার্থীদের দল এনসিপি। তার নেতা হিসাবে যে অভিযোগ হাসিনা সাহেব করেছে, আমার কাছে মনে হয় কোন কারণে করেছে জানি না, তাদের ভিতরে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। নিকটজনের সঙ্গে দূরত্ব মানে কি অন্য দেশবাসীর সঙ্গে তো যজন দূরত্ব তৈরি হয়ে গেছে। বড় ধরনের একটি ঘটনার মুখোমুখি পরশুদিন আমার হয়েছে। আমাদের বহু ছেলে মেয়ে একেবারে হঠাৎ করে মারা গেছে, নির্দয় নির্মম। এরকম মৃত্যু গত 53 বছরে মুখোমুখি জাতি হয় নাই। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আচমকাই বলা যায় তাদের মৃত্যু একেবারে ছাই করে দিয়েছে। অনেকেই এই সংখ্যাটা বিশ্বাস করতে চাচ্ছে না যে সংখ্যাটা সরকারের পক্ষ থেকে বলেছে। যেমন ডাক্তার, এই যে জামাতের প্রধান ডাক্তার সাহেব শফিক সাহেব, উনি কিন্তু নিজেই স্পষ্ট করে বলেছেন একটা যে এই সংখ্যাটা মানে বিশ্বাসযোগ্য না, প্রায় শতাধিক মৃত্যু। তা আমার কাছে মনে হয়েছে বিশ্বাস অবিশ্বাসের থেকেও এটা একেবারে যারা আমি গত 2-3 দিন ধরে কোনো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি না, মানে দেখার মতো আমার মানে ওই মানসিক অবস্থা নাই। একেবারে কাঠ পোড়া কয়লা হয়ে ছাই হয়ে যায় মুহূর্তের মধ্যে। মানে জীবন্ত একটা মানুষ, ছোট্ট তরুণ বা একেবারে বাচ্চারা যেভাবে মারা গেছে। তো এর মুখোমুখি আমরা যখন হয়েছি, সরকারের যে উদ্যোগটা থাকতে পারত, হয়তো হাসান সাহেব সে উদ্যোগের ব্যর্থতা ঘটার কারণে স্বাস্থ্য উপদেষ্টার কথাটা সামনে এনেছে। অনেক দেশ আমাদের এই ঘটনার মধ্যে দিয়ে হেল্প করতে চাইছে, সেখানেও স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য উপদেষ্টার সক্রিয়তা আমি ব্যক্তিগতভাবে দেখি নাই। হ্যাঁ, স্বজনপ্রীতি কি একটি বিশেষ বিভাগ বা জেলা থেকেই বড় সেকশনই বলবো কি একটা মানে 90 ভাগই উপদেষ্টা সেই জায়গার, এবং স্বাস্থ্য উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের ছিলেন, এবং একটা মানে কি এনজিওর প্রতিষ্ঠান থেকে তিনি চয়েস করছেন। তা আমার কাছে মনে হয়েছে সংকট আরো বাড়বে যদি এখনই হস্তক্ষেপ না করে প্রধান উপদেষ্টা। এটা আমার কাছে মনে হয়েছে। স্বজনপ্রীতি না, একের কোনো চোখের পর্দাই নাই। আপনার কাছে আবার ফিরবো সাইফুল হক, আপনার কাছে একটু আসতে চাই। লাশের সংখ্যার কথাটি যেহেতু আসলো, স্বাস্থ্য উপদেষ্টার কথাও আসলো। আইএসপিআর এর হিসেব অনুযায়ী গতকাল পর্যন্ত 31 জন মৃত ছিল, রাতে 1 জন মারা গেছেন, সেই হিসেবে 32 জন। এবং আজ স্বাস্থ্য অধিদপ্তর 2 দিন পরে একটি লাশের সংখ্যার হিসেব দিয়েছে, সেখানে মৃতের সংখ্যা দেখানো হয়েছে 29 জন। মানে সরকার কি কোথাও গিয়ে হিমশিম খাচ্ছে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন শামসুজ্জামান দুদু ভাই। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা এখনো গভীর একটা শোকাবহ অবস্থার মধ্যে আমরা আছি। এই ধরনের একটা ঘটনা আমাদের জন্য খুবই আকস্মিক। আমরা কোনোভাবে এই ধরনের ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তো আপনি যেটা বললেন
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংখ্যা নিয়ে আজকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো আমাদের একটা বৈঠক ছিল। সেখানে আমি প্রধান উপদেষ্টাকে বলেছি যে মৃতের সংখ্যা নিয়ে যে আস্থা অনাস্থার সংকটটা তৈরি হয়েছে, এটা অনেক বড়ভাবে এটা কিন্তু মানুষকে, এটা কিন্তু তাদের সংবেদনশীলতা তৈরি করেছে। সরকার কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে? সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কি সংখ্যাকে লুকানোর চেষ্টা করছে? সংখ্যাটাকে কেউ বিশ্বাসটা করতে পারছে না। তো মারা গেছে, এটাকে প্রকাশ করবেন, যে আহত হয়েছে, অগ্নিদগ্ধ আছে, চিকিৎসা, এটা তো সবই স্বচ্ছতার তো কোনো সংকট আমি দেখি না। তো আমরা সরকারকে বলেছি তার উচিত হবে যে সমস্ত সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে সেটাকে দূর করা এবং কোনো সত্য লুকানোর চেষ্টাটা না করা। এটা যদি মানুষের সৌন্দর্য থেকে যায়, এমনিতে সরকার নানাভাবে সরকারের বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এরকম একটা মানবিক, এরকম একটা বিপর্যয়ের শোকাবহ ঘটনাও যদি আমরা ন্যূনতম তথ্যটাও যদি না পাই, তাহলে তো সরকারের উপর আস্থা রাখাটা মানুষের জন্য খুবই খুবই কঠিন হবে। প্রধান উপদেষ্টা এটা শুনলেন, তিনি বললেন এ ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। এবং সেই জায়গা থেকে আরেকটা যেটা আপনি বলছিলেন, আপনি দুদুভাইকে যে প্রশ্ন করছিলেন স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ বা অন্যান্যগুলো বিষয়টা নিয়ে, বাস্তবে অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে, এটা প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত পছন্দ এবং একসময় ছাত্র তরুণরা যারা আমাদের এই অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কজনের, তাদের হয়তো কিছু পরামর্শ, আর প্রধানত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে তিনি যাদেরকে মনে করেছেন তাদেরকে তিনি নিয়েছেন। দুদুভাই উল্লেখ করলেন যদি আমার জন্ম চট্টগ্রামের ওদিকটাতে সন্দ্বীপে, আমরা অবশ্য বহু আগে ওখান থেকে মাইগ্রেট করেছি, কিন্তু বাস্তবে এটা একটা মানুষ, এটা একটা চট্টগ্রামের অঞ্চলের এটা এক ধরনের একটা উপদেষ্টা মণ্ডলী হয়ে দাঁড়িয়েছে এবং এটা মানুষ মনে মনে করে, কিন্তু অনেক কেউ প্রকাশ্যে বলে, কথাটা বলে না। তো প্রথমত এটা দায় দায়িত্বটা তো অবশ্যই অন্তর্বর্তী সরকার। আমি আজকে বলেছি সরকারের সাফল্যের ব্যাপারে যেমন প্রধান উপদেষ্টার, তাকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো যেখানে যেখানে সাফল্য আছে, কিন্তু যেখানে ঘাটতি, যেখানে দুর্বলতা, যেখানে ব্যর্থতা, তার দায় দায়িত্বের বড় অংশ কিন্তু প্রধান উপদেষ্টার উপরেই কিন্তু পড়বে। আর যাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে, কি বিবেচনায়, কোন ক্যাটাগরিতে, কোন যোগ্যতায়, কোন দক্ষতায়, তো সেটা নিয়ে তো শুধু এটা না, আরও অনেকগুলো পদের দায় দায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন আছে, আপত্তি আছে, সমালোচনা আছে। এগুলো সামাজিক গণমাধ্যমে নানাভাবে এগুলো বড় আকারে এগুলো আলোচনার ভেতরে এসছে। দুর্ভাগ্যজনকভাবে শাসকরা নাকি যখন যেই হন ক্ষমতায় যান, চোখের মধ্যে নাকি একটা রঙিন চশমা নাকি তারা পড়ে নেন। আমরা তিনজন বাস্তবতাকে যেভাবে দেখি, ক্ষমতায় যাওয়ার পরে সব কিছু নাকি রঙিন মনে হয় আর কি। হ্যাঁ, এটা একটা। আর ওনারা যেগুলো শুনতে, যেগুলো দেখতে চান না সেগুলো ওনারা দেখতে পান না, যেগুলো শুনতে চান না সেগুলো ওনাদেরকে শোনানো হয় না। শাসক হওয়ার নাকি এটা একটা ভয়ঙ্কর নাকি একটা জায়গা আর কি। তো এবং এটা একটা মনস্তাত্ত্বিক, এটা সারা দুনিয়াতে ক্ষমতা মানুষকে এরকম অন্ধ করে, মানুষকে এরকম খানিকটা কালা করে দেয়। মানুষের কণ্ঠস্বর, তার আকুতি, তার চিৎকার, তার সংবেদনশীলতা বিবেচনার মধ্যে রাখে না। দাবিটা এসছে, আমি অনেক আগে বলেছি অন্তর্বর্তী সরকারের এই টিম নিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়াটা প্রায় অসম্ভব। আমি আজকেও বলেছি, আমি আগেও অনেকগুলো পাবলিক প্রোগ্রামে বলেছি, ভেতরেও বলেছি, উচিত হবে গত এক বছরের ট্র্যাক রেকর্ডে যারা ভালো করতে পারেননি অবিলম্বে তাদেরকে অব্যাহতি দেওয়া, সসম্মানে অব্যাহতি দেওয়া। কারণ এই সরকারকে বাস্তবে যদি নির্বাচন পর্যন্ত যেতে হয়, একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো চরিত্র নিয়ে সরকারকে কাজ করতে হবে। দুদুভাই আপনি নিশ্চয় ব্যাপারে একমত হবেন। এবং সেক্ষেত্রে সরকারের আজকে ধরুন যারা যে দলকে সরকার কোলে পিঠে বুকে করে যারা তৈরি করছে, আজকে শুনলাম গোপালগঞ্জে নাকি যে অনুষ্ঠান, যে ঘটনা হয়েছে, যে খুব ভাঙচুর হয়েছে, সংঘাত হয়েছে, এবং এরপরে আমাদের তরুণদের দল তারা যে সামরিক প্রহরায় এসছেন, আবার সামরিক কনভয় নিয়ে তাদেরকে আবার নিরাপদে পার করে দিল। গোটা অনুষ্ঠানে নাকি, গোটা এই পরিস্থিতি মোকাবেলা করতে নাকি 8 কোটি টাকা নাকি খরচ হয়েছে। কোন কোন গণমাধ্যমে আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখার পরে আমাদের এক নেতা তিনি আবার প্রেসকে তিনি এটা ব্রিফ করলেন। তো এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, এটা তো একটা ভয়াবহ একটা ব্যাপার।
এরকম একটা রাষ্ট্রীয় খরচে যদি সামরিক প্রহরায় যদি তাদেরকে যদি সফর করতে হয় এবং সেই দলের নেতারা যদি বলেন যে তাদের এই স্বাস্থ্য উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টার ব্যাপারে, তাহলে তো তাদের উচিত যাদের ব্যাপারে অভিযোগ এসছে, যাদের সরকার, তারা যখন অভিযোগ করছেন, তারা যখন আঙ্গুল তুলছেন, উচিত হবে তাদের অনেক আগেই তাদেরকে অব্যাহতিটা নেওয়া। তারা অব্যাহতি না নিলে প্রধান উপদেষ্টার উচিত হবে মানে তাদের এই এনসিপির এই দাবি বা তাদের কথা বা জনমানুষ যাদের ব্যাপারে গুরুতর প্রশ্ন আছে তাদেরকে অব্যাহতি দেওয়া। কারণ এই টিম নিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়াটা খুব কঠিন। কিন্তু যশো, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, আমাদের রাজনৈতিক ইতিহাসে দায়িত্ব নেবার কোনো সংস্কৃতি নেই। ভারতে আমি একবার, তখন আমরা খুব ছোট, মানে লেট 60 যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, ট্রেন দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে তখন তিনি ক্যাবিনেট মন্ত্রী থেকে অব্যাহতি নিয়েছিলেন। আমার কন্যা জাপানে ছিল, জাপান থেকে পিএইচডি করে এসছে, একটা ইউনিভার্সিটিতে পড়ায়। জাপানে ভূমিকম্পের ব্যাপারে, ভূমিকম্পে একটা ব্যাপক হ্যাবক হয়েছিল আমরা 17 সালে যাওয়ার একবার আগে, এবং শুনেছি যে জাপানের যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি নৈতিক দায়িত্ব নিয়ে সেখানে তিনি কিন্তু অবসর নিয়েছেন, তিনি অব্যাহতি নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে কেউ কোনো দায়িত্ব নিতে চায় না, কেউ কোনো নৈতিক দায়িত্ব নেয় নাই, এবং চূড়ান্ত অপমান ছাড়াও তারা দায়িত্বটা ছাড়তে চান না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার। এবং আমি এই প্রসঙ্গে শেষ কথা যেটা বলি, প্রথমত যে আমরা সরকারের কার্যকারিতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং আজকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সভাতে আমি বলেছি 53-54 বছরে এত বড় সমর্থন অন্য কোনো সরকার পায়নি। আমরা সরকারকে এক কাটা সমর্থন জুগিয়েছি। তিনি যদিও বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারা নিযুক্ত, প্রথম দিনই তিনি কিন্তু ভাগ করে দিয়েছেন, প্রথম তিনি একটা বিভাজনের রেখা তিনি কিন্তু দিয়েছেন টেনে, কিন্তু সেটাকে আমরা বড় করে দেখিনি। গত একটা বছর আমরা সরকারের কাজে রাজনৈতিক নৈতিকভাবে সমর্থন, আমরা কিছু কিছু সমালোচনা করছি কেন, সরকার যেন রাইট ট্র্যাকে থাকে, সরকার যেন হোঁচট না খায়, যেন হুমড়ি না খায়, যেন পথ হারিয়ে না ফেলে, সেই জায়গা থেকে। দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে তারা দুর্বলতা হিসেবে তারা বিবেচনা করছেন, এবং সেই জায়গা থেকে আমাদের এই এত বড় সমর্থিত সরকার কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে সম্ভবত সবচেয়ে দুর্বলতম সরকার এখন কাজ করছে। এই জন্য একটা সামাজিক নৈরাজ্য তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, কোনোভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ভয়ের এবং উদ্বেগের জায়গাটা। গোপালগঞ্জের ঘটনা, আমার মাইলস্টোনের ঘটনা, গতকালকে সচিবালয়ে আমাদের বাচ্চারা তারা যেভাবে ওখানে হামলে পড়লো বা ঢুকে পড়লো, এরপরে রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে দমনমূলক যে ভূমিকা, সহিংস ভূমিকা, মানে প্রায় 70-80 জনকে হাসপাতালে তারপরে সেখানে যেতে হয়েছে। আমার মনে হচ্ছে এটা বুঝি হাসিনার আমলে কোনো একটা বিক্ষোভের কোনো একটা বুঝি চেহারা। তো যে সরকার আমাদের সমর্থিত সরকার, তার মানে কি সবকিছু ভেঙে পড়ছে, সরকার নাজেহাল, সামাল দিতে পারছে না। তো এরকম পরিস্থিতি এক বছর পরে নিশ্চয়ই আমরা দেখতে চাইনি। আজকে আমরা বলেছি সরকারকে যে আপনি এখনই, এটা হয়তো আপনার জন্য একটা ওয়েক আপ কল, পুরো পরিস্থিতিতে পুরো ব্যাপারটা বিবেচনার মধ্যে নেন, দলগুলোকে আস্থার মধ্যে নেন, পেশাদারিত্ব জায়গা থেকে কিভাবে আমরা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারি। না হলে আমি আজকে আমার আশঙ্কা ব্যক্ত করেছি, নির্বাচন যত এগিয়ে আসবে এই সহিংসতা, নাশকতা এবং অনেকগুলো ঘটনা রেপ্লিকেট হবার আশঙ্কাটা কিন্তু। নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরবো। শামসুজ্জামান দুদু, সরকার সামাল দিতে পারছেন না, সাইফুল হক এমনটাই বললেন। গতকালকের একটা বিষয় আনবো, মাইলস্টোন ট্র্যাজেডিতে সরকার আর্থিক অনুদানের জন্য প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দেওয়া হয়, তারপরে কিছুক্ষণের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়, পোস্টটি সরিয়ে ফেলা হয়। আগে সাধারণত দেখা যেত যে সাধারণ মানুষ কিছু পোস্ট দিলে রাজনৈতিক দলের চাপে পড়ে, সরকারের চাপে পড়ে পোস্টটা সরে যেত। এই প্রথম বোধহয় দেখা গেল সরকারের যে প্রধান তার পোস্টও চাপে পড়ে সরে যাচ্ছে। সরকার কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাদের উপদেষ্টা পরিষদে রেখেছেন কিংবা তাদের আশেপাশে রয়েছেন, তারা কি সরকারকে ঠিকভাবে গাইড করছে না, নাকি সরকার তাদের থেকে সহায়তাটা পাচ্ছেন? সরকার, আমার কাছে যেটা মনে হয়েছে, মানে তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্তগুলো নেওয়ার ছিল, সরকার শুরু থেকে, মানে এক বছরের পরের কথা না, মানে শুরু থেকে সে প্রতিটা ক্ষেত্রে অবহেলার দৃষ্টান্ত বেশিরভাগ ক্ষেত্রে রেখেছে। কিছু কিছু ক্ষেত্রে তার সাফল্য আছে, তারপরেও প্রায় প্রতিটি রাজনৈতিক দল, বিএনপি সহ, এই সরকারকে এখনো এই মুহূর্ত পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছে। যেমন আপনি লক্ষ্য করেছেন, গতকাল এই যে উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য মাইলস্টোনে গিয়েছিল, 9 ঘন্টা তারা আটকা ছিল।
এই যে সাইফুল ভাই উল্লেখ করলেন গোপালগঞ্জের যে ঘটনা, আমার 53-54 বছরের রাজনৈতিক জীবনে মানে সাংগঠনিক কাজে গিয়ে সামরিক জানে ফিরে আসা এই ধরনের কোনো ঘটনা আমি এর আগে এরকম দৃশ্য আমরা কখনো দেখি। আমরা পুলিশের লাঠি খাইছি, প্রতিপক্ষের সঙ্গে আমাদের বিবাদ হয়েছে, হাতাহাতি হয়েছে, লাঠালাঠি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি হয়েছে বা বিভিন্ন জেলাতে হয়েছে, কিন্তু কখনো সামরিক জানে মানে এই ধরনের দৃশ্য আমাদেরকে লক্ষ্য করতে হবে। যারা সাংগঠনিক এই কর্মসূচি ঘোষণা করলো তারা কিন্তু ওখানে কি ঘটনার পরে তাদের একটি দায়িত্বশীল নেতা ওখানে মানে দাবি করছে যারা একটা মানে গোপালগঞ্জের মতো জায়গায় সাংগঠনিক হেল্প করতে পারে না তারা নির্বাচন করবে কিভাবে। আমার কাছে এটা খুব পিকুলার বিষয় মনে হয়েছে। তারা কি জানতো ওখানে ওই পরিস্থিতি তৈরি হবে, না জেনে গেছে নাকি জেনেই গেছে? কারণ এই ঘটনার পরে নির্বাচন প্রসঙ্গে কারণ তাদের উপর এক ধরনের অভিযোগ আছে যে তারা নির্বাচনটাকে পিছাতে চাচ্ছে, কখনো সংস্কারের নামে, কখনো বিচারের নামে, বা কখনো অন্য একটা ফলশ্রুত। মানে আপনি লক্ষ্য করবেন যে সাইফুল ভাইয়ের যে পার্টি মানে তাৎক্ষণিকভাবে সরকারের সঙ্গে বসছে, বারবার ডাকা মাত্র অন্য পার্টিগুলো বসছে, কিন্তু লক্ষ্য করবেন প্রথমে 4টি দলকে যে ডাকা হলো 4টে দলের ছবিও কাগজে এসছে। কোন বিবেচনায়? হ্যাঁ, কোন বিবেচনায়? মানে প্রধান উপদেষ্টার পাশে যারা এই আবেদন করছিল রাজনৈতিক দল হিসাবে 20 থেকে 21টি জায়গায় তারা 200 সদস্যকে সই নিতে পারে নাই। মানে তাদের শর্ত ধীরে এগুলো করতে হবে। তো যে দলের 200 সদস্য নাই তাকে আপনি পাশে বসে আলোচনা করছেন, রাজনৈতিক দলই তো না, যদি আপনি ওকে ডাকেন। আমি একটু যুক্ত করি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব কালকে প্রেস ব্রিফিং এ বলছিলেন যে বড় 4টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। সেই ছবিটা তো আমরা দেখেছি। আমরা জানি ইতিমধ্যে প্রায় 30টা কি 35টার উপরে রাজনৈতিক দল হিসাবে আবেদনও করেছে। নতুন দল, পুরাতন তো আছে। তা আমি তার মধ্যে থেকে একটি দলকে নিয়ে আসছি যে এখনো মধ্যে অনুমোদন পাই নাই, তাদের আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে এবং বলা হয়েছে এগুলো আবার পূরণ করে আবার আসেন। সেখানে যদি আপনার প্রেস সচিব বলে বড় দল, তাহলে এই সরকার সম্বন্ধে তো মানুষের কাছে নানা জিজ্ঞাসা জাগবে। তারপরেও আমি একটা কথা আপনি বলেন, এই সরকার প্রধান হিসাবে একটি ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। ইতিহাসে ঐতিহাসিক একটি নির্বাচন তিনি পরিচালনা করবেন, আমরা তো বিশ্বাস করতে চাই, কিন্তু লক্ষণ তো দেখতে পাচ্ছে না। জুন, তারপরে ঘটনার প্রেক্ষিতে আসলো এটা এপ্রিল, তারপরে ঘটনার প্রেক্ষিতে আসলো এখন ফেব্রুয়ারি আসলো। কিন্তু আমরা যে একটা রোডম্যাপ চাইছে, প্রতিটা রাজনৈতিক দল চাইছে, দিনক্ষণ দেওয়া, প্রতিটা রাজনৈতিক দলের এটা মেরুকরণের মুখোমুখি হতে পারে, তাদের সাংগঠনিক নানা কাজ করতে পারে। নির্বাচন তো এটা তো ফালতু কোনো বিষয় না, কিন্তু এই জায়গাটায় আপনার কোনো না কোনো ঘাটতি আছে। কিন্তু সরকার, আমার কাছে যেটা মনে হয়েছে, তাকে আগে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে সে কি করতে চায়। যদি সেই শুরু থেকে বিদেশি কাগজকে বলছিল না, আপনার লক্ষ্য নিশ্চয় মনে আছে যে আমাদেরকে শিক্ষার্থীরা ক্ষমতায় বসিয়েছে, এই বিবেচনা যদি মাথায় নিয়ে চলে এখন, তাহলে বুঝতে হবে যে তাদের অনতিবিলম্বে ওই যে ট্যাঙ্কের ভিতরে সেই শিক্ষার্থীটা যেভাবে ঢুকেছে, এটা আবার মাথায় নিতে হবে বাঁচার জন্য। যারা একদিন আমাদের দেশে বলবো কি এরা বীর, সেই বীরকে নিষ্প্রুভ করে ফেলেছে এই সরকার তার আচরণে। এই ছেলেগুলো জাতীয় রাজনীতিতে আসবে এটা আমি প্রত্যাশা করেছি সাইফুল ভাই, কারণ আমরা তো ছাত্র রাজনীতি করছি, এখন এই বয়সে এসে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছে, অতীত ছাত্র রাজনীতি, কিন্তু তারা ছাত্র রাজনীতিতে এখন যত বিতর্কে জন্ম দিয়ে ফেলেছে। এটা কার জন্য? আমার কাছে মনে হয়েছে এই সরকার তাদের একেবারেই উদ্দেশ্যমূলক, যেটা ওই যে স্বাস্থ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা যে 9 ঘন্টা গিয়ে আটকা পড়ে যাচ্ছে, অর্থাৎ তারা এখনো জনবিচ্ছিন্ন অবস্থায় চলে গেছে। এখন যদি এই সংকটময় মুহূর্তে আসল কাজটা করে, অর্থাৎ একটি গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন তারা ব্যবস্থা করতে পারে, তাহলে সংকট বরঞ্চ একটু কমতো। আর না হলে সংকট
আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। আপনার কাছে আবার আসবো সাইফুল হক। শামসুজ্জামান দুদু যেমনটা বললেন যে এই সরকার সবসময় বলতো তাদেরকে শিক্ষার্থীরা বসিয়েছে, এটি জনগণের সরকার। এখন সেই শিক্ষার্থীরাই বিভিন্ন সময় আমরা গত 1 বছরে প্রায় দেখেছি মুখোমুখি হয়েছে সরকারের। মাইলস্টোন ঘটনার পরেও আমরা সেটা দেখেছি, সচিবালয় এমন দেখেছি, এবং জাতীয় নাগরিক পার্টি প্রশ্ন তুলছে জুলাইয়ে যেই চাওয়া ছিল এই সরকারকে যতটা আশা নিয়ে বসানো হয়েছিল সেই চাওয়ার পথে কি কোনোভাবে হাঁটছে নাকি পুরোটাই উল্টো পথে হাঁটছে? না, জি ধন্যবাদ। না, আমি প্রথম মনে করি যে ধরুন 1টা বছর আমাদের এই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে এরকম একটা অস্থিতিশীল অনিশ্চিত অবস্থায় অনেক দোলাচল ছিল, সন্দেহ ছিল, নানা ধরনের নাশকতার আশঙ্কা ছিল, কিছু তৎপরতা হয়েছে আমরা জানি। এর ভিতরে 1টা বছর সরকার টিকে আছে প্রধানত রাজনৈতিক দল এবং জনগণের এক ধরনের সমর্থনের জন্য। এটাকে যদি ধরেন এক ধরনের সাফল্য যদি আমি ধরি, আমি আরেকটা গুরুত্বপূর্ণ মনে করি যে যেটা আপনি বলছিলেন যে সরকার আমাদের এখানে আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড হয়েছে তার একটা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, এটা নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্নের ডাক নিয়ে বাস্তবে 2024-এর এই জুলাই অগাস্টের এই গণ অভ্যুত্থান সরকারের বড় ম্যান্ডেট ছিল এই আকাঙ্ক্ষাটাকে ধারণ করা, বিচারিত হয়েছে। আমরা সংস্কারের ব্যাপারে আমি মনে করি সরকারের সীমাহীন অনেক ব্যর্থতার পরে সংস্কার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। 11টা কমিশন হয়েছে, 5টা কমিশন নিয়ে গত 17-18 দিন আমরা আলোচনা করছি। এর মধ্যে প্রায় 9টা-10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু একমত হতে পেরেছি। আজকে নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা এতে একমত হয়েছি সর্বসম্মতভাবে। এগুলো আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মনে করি, যেগুলো আপনি কালকে ফলাফল পাবেন না, হয়তো এর পরে একটা নির্বাচন হলে নির্বাচিত সংসদ, জনপ্রতিনিধিত্বমূলক সরকার ভবিষ্যতে ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে ক্ষমতাকে স্বেচ্ছাচারিতা হিসাবে যাতে ব্যবহার করা না যায়, ক্ষমতাকে একটা নতুন তালুকদারি জমিদারি হিসেবে যারা দেখতে চান সেই পথটা খানিকটা বন্ধ করার একটা পথ তৈরি হচ্ছে। এগুলো বড় দাগের কিছু রাজনৈতিক ফলাফল, আমি নিশ্চয়ই সেটা বলবো। সরকার যেখানে ফেল করছে, মিজারেবলি যেটা ফেল করছে সেটা হলো বলতে পারেন এই যে মানুষের জানমালে কোনো নিরাপত্তা নিশ্চিত হয়নি। সরকার কার্যত একটা মবের উপরে, এবং যেটা মব একসময় বলা হতো কি মব জাস্টিস, পরে এটাকে টার্ন করে যারা মব জাস্টিস বলতেন তারা এখন বলছেন মব ভায়োলেন্স বলছেন। সরকারের দিক থেকে যখন বলা হয় এটা এক ধরনের প্রেশার গ্রুপ নাকি, এটা যারা এটা বলছেন তাদেরকে আবার নানা অংশ তাদেরকে আবার অবরুদ্ধ করে তাদেরকে আবার রাখছেন, জানে না এরপরে তারা কোন শব্দ তারা ব্যবহার করবেন। তো এগুলোকে এক ধরনের নৈরাজ্য জন্ম দিয়েছে। এবং একটা গণ অভ্যুত্থানকে যখন আপনি বিপ্লব মনে করেন তখন মানে কি আপনি কি যা খুশি করতে পারেন, যা খুশি করবার লাইসেন্স কি আপনাকে দেওয়া হয়েছে? কিন্তু কার্যত অনেকেই এটাকে মনে করেছেন যা খুশি করবার একটা লাইসেন্স হিসাবে। এটাই হচ্ছে সরকারের বড় জায়গার ফেলিউরের জায়গাটা। আমরা ল এনফোর্সিং এজেন্সিকে পেশাগত দায়িত্বের মধ্যে আনতে পারিনি। আমার এখানে সরকারের মধ্যে আমি আজকেও বলেছি সরকারের মধ্যে অসংখ্য সরকারের উপদেষ্টাদের মধ্যে গুরুতর সমন্বয়হীনতা, এবং আমলাদের একটা সরকার আমরা দেখছি তারা যেখানে যা খুশি তারা এখানে করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা প্রতিশোধের থেকে শুরু করে তাদের যা করার আর কি। এবং এদের তো 15.5 আনার সাথে গণজাগরণ গণ অভ্যুত্থানের কোনো সম্পর্কই ছিল না, ফলে এটাকে শারীরিকভাবে এই অভ্যুত্থানকে ধারণ করার তাদের কোনো ব্যাপার নেই। তারপরে ছাত্রতন্ত্রের একটা সরকার, এসব ব্যাপারে মানুষের হতাশা আছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি, বরঞ্চ গত 1 বছরে বৈষম্য বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্যের সীমার নিচে 30 থেকে 35 লক্ষ মানুষ নেমে এসছে। আগামী 6 মাসে আশঙ্কা আরও নাকি 8 থেকে 10 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বাড়বে। আমাদের কর্মসংস্থান বাড়েনি, বিনিয়োগের অবস্থা শোচনীয়, মাত্র রেমিটেন্সের ফ্লোটা কিছুটা আমাদেরকে বাঁচিয়ে রাখছে। সরকার চেষ্টা করছেন কিছু ম্যাক্রো ইকোনমি, কিছুটা স্ট্যাবিলিটি আনার জন্য। সেদিক থেকে কিছু ইতিবাচক জায়গাটা আছে, যেটা একেবারে ভেঙে পড়েছিল কিছুটা অর্ডারে আনবার একটা চেষ্টা, একটা উদ্যোগ আছে। কিন্তু বাস্তবে মানে সীমাহীন একটা অচল অবস্থা, নৈরাজ্য। ঢাকা শহরের দিকে তাকালে বোঝা যায় এটা কোনো বাসযোগ্যতা শহর আগেও ছিল না, এখন তো আরও বাসযোগ্যহীন। এবং আমি আগে হাসিনার আমলে বলতাম দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না, যেন আল্লাহর ওয়াস্তে দেশটা চলছে। এখন দুর্ভাগ্যজনকভাবে এই বাক্যটা আমাকে আবার উচ্চারণ করতে হচ্ছে। এবং মানুষ পুরনো স্মৃতি মানুষ আবার দেখছে, তাহলে আগেই কি ভালো ছিলাম, এরকম যদি মানুষের চেতনা হয় এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের। এটা নৈতিক পরাজয়, রাজনৈতিক পরাজয় হবে।
আমি আজকে আমরা সরকারকে আমাদের নেতারা বলবার চেষ্টা করেছেন এরকম জায়গায় আমরা যাব না, যাওয়ার কোনো উচিত নেই। সুতরাং সরকারকে, যেটা দুদুভাই চমৎকার করে উল্লেখ করলেন, বিচার এবং সংস্কারের প্রক্রিয়া, এর সমাধান কি? এর সমাধান হচ্ছে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন, একটা অনির্বাচিত সরকার যার যার কোনো নির্দিষ্ট জবাবদিহিতা নাই। যদি এভাবে চলতে থাকে, আমি আজকে আশঙ্কা করেছি আরও নৈরাজ্যের ঘটনা ঘটবে, বিশৃঙ্খলা ঘটবে, এবং আমাদের জাতীয় নিরাপত্তা গত 53 বছরের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে এখন। এটা আমাদের রোহিঙ্গাদেরকে নিয়ে, তারপরে আমাদের পার্বত্য 3 জেলার সংকট, ভারত যেভাবে ধারাবাহিকভাবে পুষেন করছে, পুষেনটা কত লোক ঢোকালো হচ্ছে গুরুত্বপূর্ণ। ওরা একটা রাজনৈতিক বার্তা দেবার তারা কিন্তু তাদের একটা চেষ্টা আছে। তার মানে আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আশঙ্কাটা কিন্তু আছে। সমাধানটা কি? সমাধান হলো সবাইকে আস্থার মধ্যে নেন, কথা বলবেন, আলোচনা করবেন, এবং আমি মনে করি এখনো শেষ রক্ষা করবার সুযোগ আছে। কিন্তু সরকারকে এই কথাটা বিবেচনার মধ্যে রাখা দরকার। আপনাদের যা খুশি করবার আপনাদের লাইসেন্স নেই। আপনাদের বিচার সংস্কার প্রক্রিয়ায় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করতে চান, ডিসেম্বরের মধ্যে তারা যে বলেছেন আইন শৃঙ্খলায় তারা একটা প্রস্তুতি সম্পন্ন করবেন, আমি মনে করি এটাই তাদের এখন প্রধান কাজ। বাকিটা জনজীবনের সংকটগুলোকে মোকাবেলা করা, এবং যদি নির্বাচনের মধ্য দিয়ে সরকার বেরিয়ে যেতে পারে শত তাদের ফেলিওরের পরেও, আমি শেষ পর্যন্ত সরকারকে নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাবো। জি, আপনার কাছে আবার ফিরবো, একটু শেষ সময় এসেছে, ছোট করে জানতে চাইবো। শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অভিজ্ঞতার অভাব, কিছু মানুষের ইগো কাজ করে, এবং যারা পূর্বে ক্ষমতায় ছিল, যাদের অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো এমন মন্তব্য করেছেন। তবে সরকারের আন্তরিকতা নিয়ে তিনি বলেছেন সরকারের আন্তরিকতায় তারা কোনো ঘাটতি দেখছে না, অর্থাৎ বিএনপি কোনো ঘাটতি দেখছে না। আন্তরিকতার প্রশ্ন যখন আসছে, কোনো ঘাটতি নেই এটা যখন দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব যখন তার কাঁধে আছে, তখন এইচএসসি পরীক্ষা পরবর্তী দিন হবে কি হবে না সেটার ডিসিশন রাত 2টার সময় জানাতে হয় অন্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের। আবার শিক্ষা উপদেষ্টা তখন বলেন আমার কাজে আমি কোনো ব্যত্যয় দেখছি না, আমি নিজে থেকে পদত্যাগ করব না, নিয়োগকর্তারা বললে পদত্যাগ করব। এরকম স্বাস্থ্য উপদেষ্টাকে যখন জাতির এই দুর্যোগের সময় দেখা যায় না, তাহলে এই আন্তরিকতা দিয়ে আসলে রাষ্ট্রের কতটা মঙ্গল হবে? রাষ্ট্রের মঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটি হচ্ছে যে এই সরকারের মধ্য দিয়ে এই সরকারের শত ব্যর্থতা আছে, কিন্তু আমাদের কাঁধে কিন্তু ষড়যন্ত্রকারীরা তাদের বিশ্বাস ও নিঃশ্বাস ফেলছে। তার একটা ইঙ্গিত আমরা গোপালগঞ্জে লক্ষ্য করেছি, আমরা লক্ষ্য করেছি মিটফোর্টের সামনে। এগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো ঘটনা না, কারণ প্রতিনিয়ত পার্শ্ববর্তী একটা দেশে একটা মানুষ বসে আছে যে আকণ্ঠ মানে ফ্যাসিস্ট বলে কম বলা হবে, গণহত্যাকারী, একটা সীমাহীন লুটপাটকারী যার নাম শেখ হাসিনা। সে কিন্তু এখনো মনে করে প্রাইম মিনিস্টার সে এই দেশের, তার গত 3টে নির্বাচনে কোনো বৈধতাই নাই এই দেশে। সে আর পরেও সে এখনো এই দেশের ঠুস করে ঢুকে পড়বে এটা মনে করে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই সরকারে আমরা যারা সমালোচনা করি বা যারাই যেভাবে তার সমালোচনা করুক, তারা করে হচ্ছে একটা ত্রুটিটাকে সংশোধন করে তারা আবার সামনের দিকে যাতে এগোতে পারে। যেমন এর কয়েকজন উপদেষ্টা, যেটা আপনি নিজেও উল্লেখ করলেন, যেমন স্বাস্থ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, হ্যাঁ, মধ্যরাত্রে আরেকজন এসে পরীক্ষা স্থগিত করে দেবে, এটা তো গ্রহণযোগ্য না। মানে যে কোনো কারণে হোক, একটা মন্ত্রণালয় আছে, সেখানে উপদেষ্টা যেমন আছে, সচিব আছে, দায়িত্বশীল অনেক কর্মকর্তা আছে, তারা এই ভূমিকাটা পালন করে। এখানে আমাদের সাইফুল ভাই তো এটা কম বেশি বললেন। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, যারা আসছে তারা একেবারে শেষ দিন পর্যন্ত থাকবে, অযোগ্য হলো এমন তো কোনো কথা নেই। এটা পুনর্গঠন হতে পারে, সব যদি দায়িত্ব পালন করতে তাদের ব্যর্থতা থাকে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে পাণ্ডিত্যপূর্ণ থাকলেই সে রাষ্ট্রীয় দায়িত্বে সফল হবে এমন নাও হতে পারে। রাজনীতির একটা ছোঁয়া থাকতে হয়, দেশ বিদেশ, শুধু তার সাবজেক্টিক্যাল ব্যাপারটাই মাথার মধ্যে আছে আর অন্য কোনো ব্যাপারে নাই, খালি রেজাল্টটাই তার ছিল, এমন নাও হতে পারে সে দায়িত্ব পালনের ক্ষেত্রে। অনেক রাজনীতিবিদও যখন জনবিচ্ছিন্ন হয়ে যায় তখন সে ব্যর্থ হয়। তো এরা এক ধরনের জনবিচ্ছিন্নতার মধ্যে আমার
কাছে মনে হয়েছে পড়েছে। সেই ঘাটতি তো রাজনীতি দলগুলো পুষাচ্ছে, প্রতিনিয়ত তারা তো পরামর্শ দিচ্ছে। যদি আমি এখন পরামর্শ মতো কাজ করতে ব্যর্থ হই, বিএনপি সহ ছোট বড় সকল রাজনৈতিক সংগঠন, এটা কিন্তু অভূতপূর্ব। এই সরকার যে সমর্থন পেয়েছে এটা একটা বিরল ঘটনা। একদম শেষ সময় আপনার কাছে 1 মিনিটে জানতে চাইবো সাইফুল হক, যেই স্বজন প্রীতি এবং দায়িত্বহীনতার বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করলাম, যে অভিযোগ উঠেছে তা দূর করতে সরকারের, এই বিতর্ক দূর করতে কোনো পদক্ষেপ চোখে পড়ছে কিনা, কিংবা দূর করতে আসলে কি করণীয়, একদম ছোট করে। আমি প্রথম যেটা বলতে চাই যে ক্ষমতায় যাওয়ার পরে আমাদের একটা মনস্তাত্ত্বিক জায়গা হচ্ছে, মনে করছে আমরা রাতারাতি বুদ্ধিমান সবকিছু জেনে বসে থাকি। এই মনোভাবটা ত্যাগ করা দরকার। মানুষের কথাটা শোনা, আকুতিটা শোনা, বিবেচনাগুলোকে নেওয়া। আজকেও আলোচনায় আমরা আমাদের নেতৃবৃন্দ 13টা দল, তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা উত্থাপন করেছি। সরকার যদি এগুলোকে বিবেচনার মধ্যে নেন, আমি মনে করি যে চীন বিপ্লবের নেতা মাও সেতুং বলতেন, ব্যাড থিংস ক্যান বি টার্ন ইনটু গুড থিংস। এখনো পর্যন্ত এই প্রতিকূল বৈরী অবস্থাটা, যেখানে এরকম ঘটনা আরও রেপ্লিকেট করতে পারে, সে জায়গায় আমি মনে করি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, পলিটিক্যাল উইলটা খুব গুরুত্বপূর্ণ। সরকার যদি পলিটিক্যাল উইলটা থাকে, আমরা বিদ্যমান সংকট কালেকটিভলি মোকাবেলা করতে পারবো এবং অভ্যুত্থানের অর্জনটাকে কোনোভাবে আমরা বিসর্জনে নিয়ে যেতে দেব।